স্বাগত নিউজ 24 দেশ সংবাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা গাজীপুর মহাসড়কের ভোগান্তি যেন কিছুতেই কমছে না। 1 ঘন্টা সড়ক পার হতে সময় লাগছে 3 থেকে 5 ঘন্টা। সরকার বিআরটি নামের একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যার কাজ প্রায় 70% শেষ হয়েছে বলে জানা গেছে। তবে কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় এই পথে যাতায়াতকারীরা। শেখ শফিউদ্দিন জিনহার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়কে বিআরটি নামের একটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। টঙ্গী তুরাগ নদীর ওপর 10 লেন বিশিষ্ট ফ্লাইওভার সহ গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 6টি ফ্লাইওভার নির্মিত হচ্ছে। কিন্তু সেই উন্নয়ন প্রকল্প শুরু হওয়ার পরই যেন এই মহাসড়কের দুর্ভোগ দিন দিন বাড়ছে। স্কুল, কলেজ কিংবা অফিস আদালতে যাওয়া যাচ্ছে না সময় মতো। এ সড়ক পার হতে যেখানে সময় লাগার কথা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, সেখানে লাগছে 3 থেকে 5 ঘন্টা। সময় মতো অনেক সময় পরীক্ষা দিতে পারি না, পরীক্ষায় যাইতে দেরি হয়, আর কষ্ট তো আছে। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, গাজীপুর পর্যন্ত আসতে লাগছে। এখন প্রচণ্ড জ্যাম, আর রাস্তার মাঝখানেও কাজ চলতেছে, এজন্য আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলাবালি এমন পরিস্থিতি, ওই ধুলাবালির কারণে আমরা বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটা আমাদের খুব কষ্ট। 4টা সিঙ্গেল আটকায় জাম লেগে গেছে, এটা পুলিশে দেয় না। চট্টগ্রাম থেকে গাজীপুর চৌরাস্তা আসি আমরা 2.5 ঘন্টা, আর গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর বেরোলে লাগে 5 ঘন্টা। যদিও এরই মধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে বলছে কর্তৃপক্ষ, কিন্তু এখনও প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় এ পথে যাতায়াতকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার আড়ালে চট্টগ্রামে এবার ডেঙ্গুর হানা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। নভেম্বর থেকে চলতি মাসের 10 ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছে 272 জন। চলতি বছরের শুরুতে 2 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্তে। ডেঙ্গু মোকাবেলায় সিভিল সার্জন বলছেন হাসপাতাল প্রস্তুত। আর মশার উপদ্রব থামাতে 4000 স্বাস্থ্যকর্মী রয়েছে মাঠে, বললেন সিটি মেয়র রেজাউল করিম। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গত 1 মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 272 জন। এর মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রতিদিনই বাড়ছে আক্রান্তের হার। চলতি বছরে এ পর্যন্ত 278 জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও এর মধ্যে 2 জনের মৃত্যুও হয়েছে। তাই সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমাদের প্রস্তুতি আছে মেডিসিন ওয়ার্ডগুলোতে। আপনারা জানেন যে গত বছরের আগে একবার ডেঙ্গুর অনেক পেশেন্ট এসেছিল, তো যার প্রেক্ষিতে আমাদের মেডিসিন ওয়ার্ডগুলোতে ডেঙ্গু নিয়ে আমাদের প্রস্তুতি আছে এবং ডাক্তারদের মধ্যে সেই অ্যাওয়ারনেস আছে। এদিকে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। অভিযোগ, সিটি কর্পোরেশন ওষুধ ছিটানোতে গাফিলতি করছে। ঘরের ভিতরে গেলে তো অনেক মশা দেখতেছে এখন, মানে বলার বাইরে। সব সময় মশা এটা অতিরিক্ত মশা, তো এটার জন্য তো একটু কিছু করার দরকার। জানালা সবগুলো বন্ধ করে রাখি, সন্ধ্যার পর আরো বেশি বেড়ে যায় আর কি, তো স্প্রে করি। ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের বারবার ক্র্যাশ প্রোগ্রাম ব্যর্থ হলেও আবারও একই প্রোগ্রাম নিয়ে ভালো মানের ওষুধ ছিটানো শুরু করেছে বললেন মেয়র। নাগরিকরা নিজের আঙিনা নিজে পরিচ্ছন্ন না রাখলে প্রতিদিন ওষুধ ছিটিয়েও ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব বললেন সিটি মেয়র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করা সহ নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে বগুড়ার সাতমাথা সহ 11টি পয়েন্টে 123 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় শুরু হওয়া এই মানববন্ধন চলে দুপুর 12টা পর্যন্ত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বগুড়া শাখা এবং বেলা নেটওয়ার্কের যৌথ আয়োজনে গাইবান্ধার জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি একযোগে পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে গাইবান্ধা এবং বগুড়ার বিভিন্ন সংগঠন, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, অন্যান্য পেশাজীবী এবং সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এই সময় বক্তারা করতোয়া নদী রক্ষায় আদালতের আদেশ বাস্তবায়ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পারে গড়ে ওঠা বগুড়া শহর তার প্রাণ ফিরে পাক এবং এই করতোয়া নদীতে বসবাসকারী অন্যান্য জলজ প্রাণী উদ্ভিদ তাদের বাসস্থান ফিরে পাক। আজ থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যতদিন পর্যন্ত এই নদীটি দখলমুক্ত না আছে, দূষণমুক্ত না আছে, পানি সহ ফিরে না আসে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মানুষের প্রাণের দাবি করতোয়া আবার তার হারানো জন্ম ফিরে পাক। করতোয়া
দূষণমুক্ত হোক, বরং যে তার যে দখল হয়েছে সে দখলমুক্ত হোক। চট্টগ্রামে জমে উঠেছে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত ৩৩তম বিজয় মেলা। করোনা মহামারীর কারণে গত ২ বছর এই মেলার আয়োজন করা হয়নি। মেলায় শিশুদের বিনোদনের জন্য আছে আলাদা আয়োজন। কাপড়, ব্যাগ, গৃহস্থলী, বিভিন্ন তৈজসপত্র সহ নানা পণ্যের সমাহার এই বিজয় মেলায়। বিকেল হতেই মেলায় সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছেন এখনও বেশিরভাগ মানুষই মেলা ঘুরে দেখছেন। পুরো দমে বেচাকেনা শুরু হবে আরও সপ্তাহখানেক পর। আহাদুল ইসলাম বাবুর ছবিতে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বিজয়ের মাস উপলক্ষে চট্টগ্রামে চলছে ৩৩তম বিজয় মেলা। করোনা মহামারীর কারণে গত ২ বছর আয়োজন হয়নি ঐতিহ্যবাহী এই মেলার। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মাসব্যাপী এই পণ্য মেলার। রং বেরঙের সাজ পোশাক, ঘরে ব্যবহার্য তৈজসপত্র, খাদ্যদ্রব্য সহ বাহারি সব আয়োজন আছে এখানে। তাই সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বাচ্চার জন্য কিনবো, পরিবারের সবার জন্য কিনবো, ঘুরবো, খাবো। পরিবেশটা দেখে খুব ভালোই লাগছে আমার। বাচ্চার জন্য খেলনা কিনলাম, ওয়াইফের জন্য আপনার কসমেটিক্স কিনলাম। বিক্রেতারা বলছেন বেচাকেনা এখনো পুরোদমে শুরু হয়নি। মেলায় ভিড় থাকলেও অধিকাংশই এখন বিভিন্ন পণ্য দেখছেন, দাম যাচাই করছেন। বেচা বিক্রি জমবে সপ্তাহখানেক পর। দর্শক দেখতেছি, অনেক ভালো এনজয় করতেছে, অনেক আনন্দ হইতেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ, সামনে হয়তো আরো ভালো হবে এই আশা আমরা আছি আর কি। মেলার প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকলেও অধিকাংশ মানুষই পরছেন না মাস্ক। এই ব্যাপারে কড়াকড়ি ও নজরদারির ব্যবস্থার দাবি মেলায় আগত সচেতন দর্শনার্থীদের। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সালটা 1979। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিত্যক্ত দুটি গুদাম ঘরে মাত্র 4 জন রোগী নিয়ে যাত্রা শুরু দাতব্য প্রতিষ্ঠান সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপির। পক্ষাঘাতে বা দুর্ঘটনায় আশা হারানো হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে পুনর্বাসিত করে নতুন জীবনের স্বপ্ন দেখানো প্রতিষ্ঠানটি পা দিয়েছে 42 বছরে। দেশজুড়ে এখন তাদের 12টি শাখা, যেখানে নামমাত্র খরচে মিলছে সেবা। সিআরপির বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্প জানাচ্ছেন রিশাদ হাসান, ছবি তুলেছেন রতন দাস। এই ছোট্ট শিশুটিকে সাভারের সিআরপিতে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল তার মাতা পিতা। গেল 2 বছরেও খোঁজ মেলেনি শিশুটির অভিভাবকের, যার পূর্ণ দায়িত্ব নিয়েছে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপি। সিআরপিতে এমন রোগীর সংখ্যা কম নয়, তাদের কেউ বৃদ্ধ, কেউ নিষ্পাপ শিশু। এই গল্পটা অবশ্য শুরু হয় আরও 5 দশক আগে সিস্টার ভ্যালেরি টেলরের হাত ধরে। গোদাম ঘরে মাত্র 4 জন রোগী নিয়ে আজ থেকে 42 বছর আগের এই দিনে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিআরপি। ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করে তুললেন রোগীদের। তার কাছ থেকে এই সহযোগীরা শিখলেন মনুষ্যত্ব, মমত্ববোধ। When you see that they've come to terms with it and they can smile, and not just smile but shout and laugh and join the wheelchair basketball games, you realise that that's the sort of great reward for any nurse, doctor, therapist. বন্ধুর পথ পাড়ি দেওয়া সিআরপি চলে অনুদানের অর্থে। তবে মানুষের সেবার যতটা প্রয়োজন ততটা অনুদান না আসাকে প্রতিবন্ধকতা মনে করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। সিআরপির যে ব্রাঞ্চগুলো আমরা চিন্তা করছি, সেক্ষেত্রে আমাদের আর একটু ফান্ডিং সহযোগিতা প্রয়োজন, কারণ ওই বিল্ডিংগুলো স্থাপন করা এবং সেবাটাকে এক্সটেন্ড করতে হলে সিআরপির এই লিমিটেড অ্যাবিলিটির মধ্যে সম্ভব না। দূর দূরান্ত থেকে যারা সেবা নিতে আসেন তাদের সিংহভাগই ফিরে যান সুস্থ হয়ে। তবে মনে রাখেন ভ্যালেরি টেইলরের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সিআরপিকে। বাংলাদেশের 4 দশকেরও বেশি সময় ধরে গতিময় জীবন যখন থমকে দাঁড়াচ্ছে, তখনই সেই থমকে দাঁড়ানো জীবনে গতি ফেরাচ্ছে সিআরপি। যাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা এবং সেই সঙ্গে জনবল। রিশাদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার সিআরপি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, 42 বছরে পা দেওয়া উপলক্ষে সিআরপিতে কি ধরনের আয়োজন চলছে আমাদেরকে জানাবেন। ঈশ্বরের একটি সৃষ্টি হিসাবে আমাদের সবাইকে বলবো আমরা সকলে আমি আপনার
আজকে প্রতিষ্ঠানের বয়স 42 বছর 42 ইয়ার্স এবং এখানে আমার পূর্ববর্তী বক্তা আপনাদের অত্যন্ত পরিচিত জন বিশিষ্ট লেখক যিনি আমার অগ্রজ সম ইন্দ্রদ্রোণ মিলন, তিনি বলেছেন যে অনেক সময় এমন কিছু আমরা দেখি তখন আমরা বাধুদ্ধ হয়ে যাই। We can't put those emotions in the words. আমরা আবেগটাকে আমরা কথায় ধারণ করতে পারি না, লিখতে পারি না। এটা এমন একটা বিষয়, এটা অনুভবের বিষয়। এখানে প্রকৃতি জীবন নিয়ে আমাদের চ্যানেল আই। নাজমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। নিউজ 24 দেশ সংবাদে এবার বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। ঘন কুয়াশা আর নাব্য সংকটে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি পারাপার। প্রতিদিনই অপেক্ষায় থাকছে শত শত যানবাহন। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দৌলতদিয়া পাটুরিয়া রুটের এখনকার অবস্থা কি? কি সংখ্যক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে আমাদেরকে জানাবেন। ফেরিঘাটে এই মুহূর্তে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তো আমি একটু দেখাতে চাচ্ছি যে এই সকল ট্রাকগুলি কিন্তু গত 1 থেকে 2 দিন আগে তারা দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারের জন্য। তবে ফেরি পার না হতে পেরে তারা কিন্তু দীর্ঘ সময় বা 1 থেকে 2 দিন অপেক্ষা করছে ফেরি পারের জন্য। এই দীর্ঘ সময় অপেক্ষা করে তাদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করতে হচ্ছে। তো এই সকল অনেক চালকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে নাব্যতার সংকট এবং ফেরি সংকট থাকার কারণে গত 2 মাস যাবৎ প্রতিনিয়তই যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, বা তারা নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে তাদেরকে প্রতিনিয়ত পার হতে হয়। তবে বিগত কয়েকদিন যে চিত্রটি ছিল সে চিত্রটি কিন্তু শত শত যাত্রীবাহী পরিবহন ফেরিপারের অপেক্ষায় আমরা দেখতে পেয়েছি। তবে আজ সকাল থেকে যাত্রীবাহী পরিবহনগুলো যে একটু ভালো যে যাত্রীবাহী পরিবহনগুলো দৌলতদিয়া ঘাটে এসে তারা ফেরি পাচ্ছে, পাশাপাশি ফেরি 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে তাদেরকে ফেরি পাচ্ছে। তবে পণ্যবাহী ট্রাকের যে চিত্রটি সেটা কিন্তু প্রতিনিয়তই এই দুর্ভোগের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। আর দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থেকে তাদেরকে যে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করতে হয় এবং মহাসড়কে কিন্তু তাদেরকে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। অনেক চালক আমাদের কাছে অভিযোগ করেছেন, তারা বলেছেন যে মহাসড়কে গাড়ি রাখার কারণে তাদের যে সমস্যা হয়, খোলা বাজারের খাবার খেতে হয় এবং চোখে ঘুম নিয়ে কিন্তু তাদেরকে গাড়ি চালাতে হয়। আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের নাব্যতার সংকট, ফেরি সংকট এবং মাঝে মধ্যে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে গত 1 থেকে 1.5 মাস যাবৎ প্রতিনিয়তই নানা প্রকার দুর্ভোগে রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট। আর এই দুর্ভোগের কারণেই প্রতিনিয়তই ফেরি পারাপারের সমস্যা হচ্ছে। আর যে কারণেই এই দৌলতদিয়া ঘাটে কিছু যানবাহন প্রতিনিয়ত ফেরি পারের অপেক্ষায় থেকে যাচ্ছে। তবে এই নৌ রুটের নাব্যতা এবং ফেরি সংকটটা কেটে গেলে পুনরায় যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকগুলো সহজে পারাপার করা যাবে। তখন এই নৌ রুটে যারা আসে তারা সহজে পারাপার হতে পারবে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া থেকে ফেরি পারাপার নিয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। এবার পরবর্তী সংবাদ। সারা দেশে একযোগে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব নিবারণ, শিশুদের ওজন, উচ্চতা ও পুষ্টিহীনতা দূর করার লক্ষ্যে দেশ জুড়ে শুরু হয়েছে 4 দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো। এই বিষয়ে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
সারা দেশের পাশাপাশি চট্টগ্রামেও 6 মাস থেকে 5 বছর বয়সী 13 লাখের বেশি শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। শনিবার সকালে নগরীর মেমন হাসপাতালের নিচে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। জেলার 15টি উপজেলার মোট 7,95,072 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুলের আওতায় আনা হবে বলে জানালেন সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস। বরিশালে শনিবার সকাল 11টায় নগরীর 10 নম্বর ওয়ার্ডের বালুরমাঠ বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে সিটি কর্পোরেশন এলাকায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। জেলার 10টি উপজেলার 85টি ইউনিয়নের 255টি ওয়ার্ডে মোট 2050টি কেন্দ্রে 4100 জন স্বেচ্ছাসেবী এই ক্যাম্পেইনে বাস্তবায়ন করছেন। রংপুর নগরের জলকর সূর্যোদয় ক্লাব ও পাঠাগারে টিকাদান কর্মসূচির শুভ সূচনা করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। জেলার 8টি উপজেলার 76টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে 3,49,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ময়মনসিংহের 2,26,890 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে। সকালে নগর ভবনে মহানগরী এবং সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সিভিল সার্জন ডক্টর নজরুল ইসলাম। নাটোর আধুনিক সদর হাসপাতালে টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। 52টি ইউনিয়নে মোট 2,287 জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম শেওতা এলাকার আজাদ কাউন্সিলরের বাড়িতে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর লুৎফুর রহমান। জেলার 65টি ইউনিয়ন ছাড়াও বিভিন্ন দুর্গম চরাঞ্চল, বাস স্ট্যান্ড সহ আরিচা ও পাটুরিয়া ঘাটেও শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। বগুড়ার প্রায় 5 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। 4 দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে 50 ভাগ মহার্ঘ ভাতা, পরিবহনে ছাত্র শিক্ষকদের অর্ধেক ভাড়া এবং নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন। শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসেনুল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রণব ব্যাপারী, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, রেজাউল করিম, শফিউল আজম এবং অধ্যক্ষ আমিনুর রহমান খোকন। বহু বছর ধরে নদীতে ভেসে বেড়ানো গৃহহীন মান্তা সম্প্রদায়ের মানুষের জন্য নদীর ধারে সেমি পাকা ঘর নির্মাণ করেছে সরকার। এসব ঘরে রয়েছে বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় সব সুবিধা। মান্তাদের জন্য নির্মিত এসব ঘর পরিদর্শনে পটুয়াখালী রাঙাবালিতে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে। শিকদা জোবায়ের হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নৌকায় জন্ম, নৌকায় বেড়ে ওঠা, আবার নৌকাতেই সংসার, মৃত্যু। সম্বল বলতে কেবল একটি কাঠের নৌকা, এমনই একটি ছিন্নমূল সম্প্রদায়ের নাম মান্তা। নদীতে মাছ শিকার করে চলে যাদের সংসার। প্রায় অর্ধ শতাব্দী ধরে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীতেই বাস এই জনগোষ্ঠীর। আসার কথা, গৃহহীন এই মানুষদের জন্য নির্মাণ করা হয়েছে সেমি পাকা ঘর। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রথম পর্যায়ে নির্মিত 29টি ঘরে রয়েছে বিদ্যুৎ, টয়লেট, রান্নার জায়গা সহ সব সুবিধা। নদীর ধারে এই ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা। 30 বছর পর্যন্ত কত সরকার আইসে গেছে, কিন্তু আমরা ওই নৌকায় জীবন কাটাইয়ে গেছি। শেখ হাসিনা আমাকে ঘর দুয়ার দিতে আছে, আমরা 2 চালের তলের থাকমু। সরকারে বাড়ি ঘর দিচ্ছে, আমরা খুশি। শুক্রবার বিকেলে মান্তাদের জন্য নির্মিত ঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। তিনি জানান, বাংলাদেশের কেউই গৃহহীন থাকবে না। তারা স্থলে বসবাস করবে, আবার জলে গিয়ে মাছ ধরবে। সেটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। আমরা তার পক্ষে কাজ করছি। যেসব মানুষের স্বপ্ন এতদিন কেবল নদীতেই আটকে ছিল, ডাঙায় মাথা গোঁজার ঠাঁই পেয়ে এখন তারা স্বপ্ন বুনছেন নতুন করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরও একটা বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে।
রংপুরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ হারাগাছ পীরগাছায় 1000 হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়। আর বসুন্ধরার কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন রংপুরের হতদরিদ্র মানুষগুলো। রেজাউল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে রংপুর গঙ্গাচড়া উপজেলায় গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর 12টায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার, গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোলাইমান আলী, নিউজ 24 রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, কালের কণ্ঠের রংপুর ফটো জার্নালিস্ট আদর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান। শীতের কাপড় পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন সহায়তা নিতে আসা হতদরিদ্ররা। বসুন্ধরা গ্রুপ থেকে যে আমাদের বস্ত্র বিতরণ করছে, তো আমরা তার জন্য শুভকামনা করতেছি এবং সৃষ্টিকর্তা তার জন্য ভালো করে। বসুন্ধরা গ্রুপ কম্বল দিলে ঠান্ডা দিনত তা আল্লাহ যেন ভাত ভালো করে। আমাদের সাথে কম্বল নাই, কষ্ট হয়, সেজন্য আমাদেরকে কম্বল দিতে বসুন্ধরা গ্রুপ কম্বল দিচ্ছে। সেতে আমরা গরিব মানুষ, আমাদের উপকার করছে, এটা আল্লাহ পাক ওদের ভালো করুক। বসুন্ধরা গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাদের এই সহায়তা অব্যাহত রাখার আশাও করেন তারা। বসুন্ধরা গ্রুপ প্রতি বছরের ন্যায় যে এই গঙ্গাচড়ায় শীত বস্ত্র বিতরণ করছে, এটি অত্যন্ত ভালো কাজ এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং গঙ্গাচড়া মানুষ অনেক খুশি। আর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার জানালেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদারতার কথা। হত দরিদ্রদের মাঝে যে শীতবস্ত্র বিতরণ করতেছেন, এর জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রংপুর অঞ্চলের অসহায় মানুষদের পাশে এভাবেই বসুন্ধরা গ্রুপ পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের প্রতিনিধিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল দেশ সংবাদের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।